পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বের ভিডিওয়ে যেটুকু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয় শুরু হবে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নিয়ে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পৃথিবীর রাজনীতিতে যে বিষয়টিকে প্রধানত কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, সেই বিষয়টি ছিল এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এই সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাস থেকে পৃথিবীর মানুষকে মুক্তি লাভ করানোর জন্য মার্কিন সোভিয়েত তথা পশ্চিম পূর্ব দ্বন্দ্ব এক নতুন মোড় নিয়েছিল। সরাসরি যুদ্ধহীন যুদ্ধে গোটা বিশ্ব যখন নানাভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমগ্র বিশ্বের পুঁজিবাদী আদর্শ এবং উদারনৈতিক গণতন্ত্রের যে ভাবনা, তা নিয়ে একদিকে পশ্চিমী জোটের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছিল, অন্যদিকে সমাজতন্ত্র এবং সাম্যবাদের আদর্শকে নিয়ে পূর্ব জোটের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব হয়েছিল। এই দুই জোটই বিশ্বকে দুই মেরুতে ভাগ করে দিয়েছিল, যার ফলে পৃথিবীতে দ্বিমেরুকৃত রাজনীতির সূত্রপাত হয়েছিল। আর এই দুই জোটের মধ্যে প্রত্যক্ষভাবে বল প্রয়োগ ছাড়াই উত্তেজনাকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই দ্বিমেরু শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ষষ্ঠদশ শতকে জার্মান মনস্তত্ত্ববিদ এমিল ক্রিপলিন। অবশ্য 1953 খ্রিস্টাব্দে আরও এক জার্মান মনস্তত্ত্ববিদ কার্ল ক্লিস্ট এই শব্দটিকে প্রয়োগ করেছিলেন। যুদ্ধহীন এই উদ্বেগপূর্ণ অবস্থায় আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নামে পরিচিতি লাভ করেছিল। আর এইরূপ পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে এক পক্ষ অপর পক্ষকে ভীত ও সন্ত্রস্ত রাখার জন্য বিভিন্ন সামরিক কার্যকলাপ প্রদর্শন করতে শুরু করেছিল, যার উদাহরণস্বরূপ বলা যায় সামরিক বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত করেছিল, সীমান্ত অঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটিয়েছিল এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধের ভীতি প্রদর্শনের চেষ্টা তারা করেছিল। তবে বাস্তবে কিন্তু এই প্রত্যক্ষ যুদ্ধ কোনো পক্ষই লিপ্ত হওয়ার দুঃসাহস দেখায়নি, কারণ তারা এই বিষয়ে অবগত ছিল যে পারমাণবিক যুদ্ধকে আহ্বান করার অর্থই হলো ধ্বংস বা বিনাশ, যেটা কিন্তু কখনোই কাম্য